বন্ধুত্ব, তিস্তার জল আর একাত্তরের স্মৃতি। ভারত বাংলাদেশ সম্পর্ক কি কেবল এটুকুই, নাকি এর আড়ালে চাপা পড়ে আছে এমন সব বিতর্কিত চুক্তি আর ঐতিহাসিক ভুল যা জানলে আপনি নতুন করে ভাবতে বাধ্য হবেন? আমরা যে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের গল্প শুনে বড় হয়েছি, সেটাই কি পুরোটা সত্যি? চলুন আজ সেই সব অধ্যায় উল্টে দেখা যাক, যা পাঠ্য বইয়ের পাতায় পাওয়া যায় না, কিন্তু দুই দেশের ভাগ্যকে অদৃশ্য সুতোয় বেঁধে রেখেছে। 1971 সাল, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। এই একটা ঘটনাই ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি করে দেয়। এতে কোনো সন্দেহ নেই যে সেই যুদ্ধে ভারতের ভূমিকা ছিল বিশাল। কোটি শরণার্থীকে আশ্রয় দেয়া থেকে শুরু করে সরাসরি সামরিক সহায়তা, ভারতের সেই অবদান ভোলার নয়। এই ঐতিহাসিক বন্ধুত্বের ওপর ভর করেই দুই দেশের সম্পর্ক কয়েক দশক ধরে এগিয়েছে। বাণিজ্য, সংস্কৃতি, যাতায়াত সবখানে এই বন্ধুত্বের কথা বলা হয়, কিন্তু একটা মুদ্রার কি একটাই পিঠ হয়? আর সব আন্তর্জাতিক সম্পর্কের মতোই এরও অনেকগুলো স্তর আছে, যেখানে ক্ষমতার খেলা আর ভূরাজনৈতিক হিসাব নিকাশ চলে। এই হিসাবের অনেকটাই সাধারণ মানুষের চোখের সামনে আসে না। অভিযোগ আছে, ভারত ও বাংলাদেশের মধ্যে এমন কিছু বোঝাপড়া হয়েছিল যা নিয়ে দুই দেশেই আজ বিতর্ক হয়। আজ আমরা সেই সব আলোচনারই পর্দা সরাবো। স্বাধীনতার ঠিক পরের বছর 1972 সালের 19শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের মধ্যে 25 বছর মেয়াদী একটি চুক্তি সই হয়। আনুষ্ঠানিক নাম ভারত বাংলাদেশ মৈত্রী, শান্তি ও সহযোগিতা চুক্তি। উদ্দেশ্য ছিল দুই দেশের বন্ধুত্বকে একটা আনুষ্ঠানিক কাঠামো দেয়া। চুক্তিতে বলা হয়, কোনো দেশ যদি তৃতীয় কোনো পক্ষ দ্বারা আক্রান্ত হয়, তবে দুই দেশই একে অপরকে সাহায্য করবে। শুনতে তো ভালোই লাগছে, তাই না? কিন্তু এর ভেতরেই এমন কিছু ধারা ছিল যা নিয়ে বাংলাদেশে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেক রাজনৈতিক বিশ্লেষক আর বিরোধী দল তখন অভিযোগ তুলেছিল যে এই চুক্তির কয়েকটা ধারা বাংলাদেশের সার্বভৌমত্বকে খর্ব করেছে। যেমন চুক্তিতেও বলা ছিল, কোনো দেশই অন্যের বিরুদ্ধে কোনো সামরিক জোটে যোগ দিতে পারবে না, বা নিজের ভূখণ্ডকে অন্য দেশের জন্য ক্ষতিকর কোনো কাজে ব্যবহার করতে দেবে না। সমালোচকদের ভাষায় এই শর্তগুলো বাংলাদেশের জন্য এক ধরনের নিরাপত্তা খাঁচা তৈরি করেছিল। তাদের মতে এটি একটি দেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ঠিক করার ক্ষমতাকে সীমিত করে ফেলে এবং বাংলাদেশকে পরোক্ষভাবে ভারতের নিরাপত্তা বলয়ের অংশ বানিয়ে নেয়। যদিও চুক্তির সমর্থকরা বলেন, একটা যুদ্ধ বিধ্বস্ত নতুন দেশের নিরাপত্তার জন্য এটা তখন জরুরি ছিল, কিন্তু বিতর্কটা আজও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে। এটাই ছিল আনুষ্ঠানিক বন্ধুত্বের আড়ালে এক জটিল সমীকরণের প্রথম প্রকাশ। ভারত আর বাংলাদেশের মধ্যে প্রায় 4096 কিলোমিটার লম্বা একটা সীমান্ত আছে, যা পৃথিবীর দীর্ঘতম সীমান্তগুলোর একটি। এই বিশাল সীমান্ত জুড়ে চোরাচালান, অবৈধ পারাপার আর সীমান্ত হত্যার মতো বাস্তবতা নিত্যদিনের ঘটনা। ভারত তার সীমান্ত সুরক্ষিত করতে বেশিরভাগ অংশে কাঁটাতারের বেড়া দিয়েছে, কিন্তু যা সহজে চোখে পড়ে না তা হলো এই সীমান্তের কৌশলগত সামরিক গুরুত্ব। ভারতের চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরকে ঘিরে দেশটির নিরাপত্তা উদ্বেগ আকাশ ছোঁয়া। এই সরু ভূখণ্ড কি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে বাকি দেশের সাথে জুড়ে রেখেছে। এর অবস্থান এতটাই নাজুক যে চীন বা অন্য কোনো প্রতিপক্ষ যদি এই এলাকা দখলে নেয়, তাহলে ভারতের 7টি রাজ্য মূল ভূখণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। এই উদ্বেগের কারণেই ভারত তার পূর্ব সীমান্তে, বিশেষ করে বাংলাদেশ লাগোয়া এলাকায় নিরাপত্তা ব্যবস্থা দিন দিন আরও কঠোর করছে। সামরিক বিশ্লেষকরা মনে করেন, এই অঞ্চলে ভারতের সামরিক প্রস্তুতি শুধু চীনের কথা ভেবে নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও তাদের ভাবনার মধ্যে থাকে। প্রায়শই সীমান্তে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বা গোলাগুলির ঘটনা ঘটে, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দাবিকে প্রশ্নের মুখে ফেলে। সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার দুঃখজনক খবর প্রায়ই দুই দেশের সম্পর্কে গভীর ক্ষত তৈরি করে। এই সামরিক প্রস্তুতি আর সীমান্ত উত্তেজনা সেই বন্ধুত্বের গল্পের আড়ালে লুকিয়ে থাকা এক কঠিন বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
আমরা ভিডিওর আরও গভীরে যাওয়ার আগে এক মুহূর্ত থামতে চাই। যদি এই তথ্যগুলো আপনার ভাবনার জগতে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ এরপর এমন কিছু তথ্য আসছে যা ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আপনার ধারণা অনেকটাই বদলে দিতে পারে। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এ ধরনের গভীর গবেষণার কাজ চালিয়ে যেতে উৎসাহ দেয়। আন্তর্জাতিক সম্পর্কে কোনো দেশই নিঃস্বার্থ বন্ধু হয় না। প্রতিটি দেশেরই নিজের জাতীয় স্বার্থ আর ভূরাজনৈতিক পরিকল্পনা থাকে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। বহু বছর ধরেই একটি সাধারণ অভিযোগ শোনা যায় যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করে। বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের অকুণ্ঠ সমর্থন এই ধারণাকে আরও জোরালো করেছে। অনেক বিশ্লেষকের মতে ভারত নিজেদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগকে সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র হিসেবে দেখেছে। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাণিজ্য, ট্রানজিট এবং নিরাপত্তা নিয়ে এমন অনেক সুবিধা পেয়েছে যা অন্য সরকারের আমলে হয়তো পেত না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনও ইঙ্গিত মিলেছে যে ভারত পশ্চিমা দেশগুলোকে অনুরোধ করেছিল যেন তারা শেখ হাসিনা সরকারের উপর বেশি চাপ তৈরি না করেন। একটি নির্দিষ্ট দলের প্রতি এই সমর্থন বাংলাদেশের ভেতরের একটা বড় অংশের মানুষকে ভারত নিয়ে সন্দিহান করে তুলেছে। তাদের মনে হয়েছে ভারত হয়তো বাংলাদেশের গণতন্ত্র বা জনগণের ইচ্ছার চেয়ে একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় দেখতেই বেশি আগ্রহী। 2024 সালের আগস্টে ব্যাপক ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর এই জটিলতা আরও স্পষ্ট হয়ে ওঠে। যেই সরকারকে ভারত বছরের পর বছর দিয়ে সমর্থন দিয়ে এসেছে, তাদের বিদায় দিল্লির জন্য এক বিরাট কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করে। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে ভারত এক গভীর অনিশ্চয়তায় পড়ে। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছেন, কিন্তু পর্দার আড়ালে এক ধরনের দূরত্ব আর অবিশ্বাস ঠিকই রয়ে গেছে। ভারত বাংলাদেশ সম্পর্ক কথা উঠলেই যে বিষয়টি অবধারিতভাবে আসে তা হলো তিস্তার জল। হিমালয় থেকে নেমে আসা এই নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের জন্য আক্ষরিক অর্থেই জীবন রেখা। কিন্তু শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে পানি সরিয়ে নেওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ে। বছরের পর বছর ধরে তিস্তা চুক্তি নিয়ে শুধু কথাই হয়েছে, কাজ হয়নি। 2011 সালে তো একটি চুক্তি প্রায় সই হয়েই গিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে শেষ মুহূর্তে তা আটকে যায়। তবে শুধু তিস্তা নয়, এর আগে ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার স্বাভাবিক পানি প্রবাহ থেকে বাংলাদেশকে বঞ্চিত করার অভিযোগও বহু পুরনো। পানির এই বন্টন সমস্যা দুই দেশের সম্পর্কের মধ্যে অবিশ্বাসের এক স্থায়ী উৎস তৈরি করেছে। যখন বন্ধুত্বের কথা বলা হয়, তখন বাংলাদেশের সাধারণ মানুষ প্রশ্ন তোলে, বন্ধুত্ব যদি এতই গভীর হয় তাহলে পানির ন্যায্য হিস্সাটা কেন পাওয়া যায় না? এর সাথে যোগ হয়েছে বিশাল বাণিজ্য ঘাটতি। বাংলাদেশে ভারতীয় পণ্যের বাজার রমরমা, কিন্তু ভারতে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার নানা অশুল্ক বাধার কারণে সীমিত। যদিও সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বাংলাদেশি পণ্যের রপ্তানি কিছুটা বেড়েছে, তারপরও বাণিজ্য ঘাটতির পরিমাণ বিশাল। বিশ্লেষকরা বলেন, এই অসম সম্পর্ক থেকে ভারত বাণিজ্য ও ট্রানজিটের মতো খাতে বেশি সুবিধা পেয়েছে। এই অর্থনৈতিক অসামঞ্জস্য আর পানির মতো প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ, এই বিষয়গুলো সাধারণ মানুষের মনের ধারণা তৈরি করেছে যে এই সম্পর্ক বন্ধুত্বের চেয়েও বেশি জটিল। তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ককে কিভাবে মূল্যায়ন করা উচিত? শুধু 71-এর বন্ধুত্ব দিয়ে? আজকের আলোচনা থেকে আমরা দেখলাম এই সম্পর্কের প্রতিটি স্তরে জড়িয়ে আছে বিতর্কিত চুক্তি, সীমান্তের সামরিক উত্তেজনা, রাজনৈতিক প্রভাবের খেলা আর অর্থনৈতিক হিসাব নিকাশ। 1972 সালের মৈত্রী চুক্তি থেকে শুরু করে আজকের তিস্তার জল, সবখানেই বন্ধুত্বের পাশাপাশি জাতীয় স্বার্থ আর ক্ষমতার কঠিন সমীকরণ কাজ করেছে। 2024 সালের রাজনৈতিক পালাবদলের পর এই সম্পর্ক এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে। ভারতের দীর্ঘদিনের একদলীয় নীতি আজ প্রশ্নের মুখে। এই নতুন বাস্তবতায় দুই দেশ কি পারবে সার্বভৌমত্ব আর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি নতুন সম্পর্ক গড়তে?
নাকি ইতিহাসের ভুল আর অবিশ্বাসের চক্রেই ঘুরপাক খেতে থাকবে? এতক্ষণ দেখছিলেন আমাদের নিউজ চ্যানেল বাংলা ভয়েস। প্রতিদিন দেশের সকল আলোচিত নিউজ শুনতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।